হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো অনেকদিন পর ছাদে বসেছি আমি আর আমার হাজব্যান্ড। আর এই দেখো পাখটি, তো অনেকে প্যাকাটি বলে, তো পাখটিগুলো আমার হাজব্যান্ডই মিলেছে। ওর এখন প্রচুর কাজের দায়িত্ব পড়ে গেছে। আর দেখো, এই ব্লগটা হচ্ছে ভূত চতুর্দশীর দিন থেকে আমি শ্যুট করেছিলাম। আর ভূত চতুর্দশীর দিন আমরা যে মন্দিরে প্রত্যেক দিন মানে মঙ্গলবার বৃহস্পতিবার করে যাই, সেই মন্দিরেই গিয়েছিলাম। তো সেখানে মোমবাতি জেলে কিছু মোমবাতি কিনে তারপর বাড়ি আসবো এরকম একটা ভেবে এসেছিলাম। তো মন্দির খোলাই ছিল। আমি প্রথমে মোমবাতি জ্বেলেছিলাম, তারপর আমার হাজব্যান্ড জ্বেলেছিল। তো সেখানে দেখলাম, আর আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ ছিল, তার নামে পুজো দেওয়াও বাকি ছিল। তো সেহেতু পুজোটাও দিয়ে দিলাম, যেহেতু ভূত চতুর্দশীর দিন। আর কারা কারা 14 প্রদীপ জ্বেলেছো অবশ্যই তোমরা জানিও। অ্যাকচুয়ালি বাড়ির পরিস্থিতি সেরকম একটা ভালো নেই, সেই জন্য প্রদীপ জ্বেলে মানে মোমবাতি জ্বেলেই যাবো ভেবেছিলাম। আর প্রদীপ সেরকম কিছু কেনাকাটাই হয়নি, কারণ আমাদের মানে 14টা প্রদীপ আমাদের সেই বাড়িতে জ্বালা হয়। আমার শ্বশুর বাড়িতে সেভাবে ওরকম কিছু করা হয় না বা এরা করে না। তো আমি আসার পর করেছিলাম 1 বছর। তারপর এবছর তো শরীর ভালো নেই, সেই জন্য সেরকম কোনো কিছুই করা হয়নি। তারপর মায়ের কাছে এখানে আরতি হচ্ছে, আর আমি ওখানে মোমবাতিটা জ্বেলে দিয়েছিলাম। আর মাকে জানাচ্ছিলাম যে সবাইকে যেন ভালো রেখো, সবাই জীবন যেন আলোকিত হয়। আর বাড়ি যাবো সেরকম একটা কিছু ভেবেছিলাম, যেহেতু 14 প্রদীপ জ্বালাই আমরা সবাই একসঙ্গে। কিন্তু এবছর আর তা হচ্ছে না। আর কালকে কালী পূজা আছে, তো কালী পুজোতেই একদমই যাবো ভেবেছি বাড়িতে। তো সেটাও খুব কম সময়ের মধ্যে। তারপর প্রদীপটা মোমবাতিটা দেখিয়ে চলে আসছিলাম মানে বাইরে। তো বাইরে জেঠু ওরা ছিল, তারা আমাকে ডাকছিল, তো সেখানে বাইরেই এসেছিলাম। মায়ের ওদিকে আরতি হচ্ছে, আর এখানে এলে মনটা না খুব ভালো হয়ে যায়। তারপর ফোন এলো যে মা এসেছে আমার শ্বশুরমশাইকে দেখতে। তো তারপর বললাম যে যেহেতু মন্দিরে আছি, তো সেহেতু একটু দেরি হবে, তোমরা বসো। তারপর দেখো আমার কপাল চক্র কীরকম। আমি কিনিনি তো কী হয়েছে, ঈশ্বর চেয়েছিল আমি যেন তার মন্দিরে 14টা প্রদীপ জ্বালিয়ে দিই। তো কেউ একজন দিয়ে গিয়েছিল প্রদীপটা আর সলতেটাও। তো সেহেতু এখানে যে জেঠু যারা থাকে তারা আমাকে খুব ভালোবাসে। মানে মন্দিরের যা কিছু পুজো হোক, যাই কিছু হোক, আমাকেই বলে তুমি মা, তুমিই প্রসাদ দাও। তো সবাইকে প্রসাদ ভাগ করে দিয়ে আমি প্রত্যেক দিন মানে যখন যেদিন মন্দিরে আসি তো তখন বেরোই। আমার হাসিটা দেখেছো? আমার খুব আনন্দ লাগছিল যে সত্যি সত্যি ঈশ্বর চাইলে কত কী করতে পারে। মানে আমার এটা ভেবে খুব আনন্দ হচ্ছিল যে কেউ দিয়ে গেছে, সেটা আমি মায়ের কাছে জ্বালাচ্ছি। আর এত খারাপ সিচুয়েশানের মধ্যেও ঈশ্বর আমার জন্য এই খুশিটা রেখেছে, এটা ভেবেই আমার বেশি আনন্দ হচ্ছিল। তো আমি সেরকম কিছুই কিনিনি এই বছর। এমন একটা কালী পুজো যে বছর আমি মানে কোনো কিছুই করিনি, মানে কিনিনি। আর আরেক বছর ছিল আমার ওই ঠাকুমা শাশুড়ি, মানে আমার বরের ঠাকুমা মারা গিয়েছিল। তো সেই বছরও কালী পুজো ছিল, সেই বছর বড়দা ফানুস কিনে এনেছিল, তো তখন ডেকেছিল। তারপর দেখো অলরেডি আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি, আর তেল ছিল যেগুলোতে তেল দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড কিছু কিছু প্রদীপের এগুলো তো সলতেগুলোতে ধরিয়ে দিচ্ছে। আর এখানে জেঠু ওরা আছে, বলে মা তুমি মায়ের কাছে ওইগুলো দাও। তারপরে এগুলো একটু ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা রিলসেও দেখবে হয়তো। এই ভিডিওটা অনেক দেরি করে এডিট করছি, তার আগে রিলসে চলে গেছে। কারণ সত্যি কথা বলতে ব্লগ ভিডিও করার মতন সময় নেই, আর যেগুলো তুলেছি সেগুলো এডিটও করা হয়নি। তো তারপর ওদিকে মা এসেছে শুনে আরও মনটা অস্থির হয়েছিল যে কখন যাব। আর মা এসেছে আমার শ্বশুরমশাইকে দেখতে। তারপরে এগুলো ভালো করে আমি ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর কিছু প্রদীপে তেল দেইনি, ঘি দেবো ভেবেছিলাম। তো প্রায় 14টা প্রদীপই ছিল। তারপর একজন জেঠু ছিল ওখানে, তেল আনতে গিয়েছিল, কারণ মন্দিরে তেলটা একটু বাড়ন্ত ছিল, তাই বলেছিল ঘি দিতে। তো প্রথমে কটা প্রদীপে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর ঘি দিয়েছিলাম। তারপর কী বলো তো, জেঠু বলল সবগুলোতে একটুখানি করে ঘি দিয়ে দে। তো সেখানে আমি প্রথমে ঘিই দিচ্ছিলাম। অদ্ভুত লাগে যে আমার অনেকে খুশি ছিনিয়ে নিতে চায় বা ছিনিয়ে নিয়েছে, পরিস্থিতি হোক আর যাই হোক, ঠিক আছে। আমার এই মা আমার সঙ্গে কখনো বিট্রে করেনি। আমি যেরকম খারাপ সিচুয়েশনে থাকি না কেন,
এই মা ঠিক আমাকে উদ্ধার করে, ঠিক একটা না একটা পথ দেখিয়ে দেয়, ঠিক আমাকে খুশিটা দিয়ে দেয়। কারণ আমরা মধ্যবিত্ত, প্লাস আমাদের সেরকম ইনকামিং সোর্সিং নেই, তা সত্ত্বেও ঈশ্বর আমাকে যা দিয়েছে তাই অনেক। আমি যেখান থেকেও আমি আমার খুশিগুলো পেয়েছি, হয় আমার বাপির কাছ থেকে, নয় আমার হাজব্যান্ডের কাছ থেকে, নয় এই মায়ের কাছ থেকে। তো সেটাই করছিলাম। আর আমার হাজব্যান্ড বলছে সবসময় যে কোনো কাজ আমাকে দিয়েই করায়, যে তুমি করো, তুমি বেস্টটা দিতে পারবে, আর ঈশ্বর তাদের তুষ্টও হবে। তো জেঠু এখানে বলছিল, জেঠু আমাকে মা বলেই ডাকে, তো বলছিল যে মা যে কাজ করবে বা যেটাই করবে সেটাই সবার ভালো হবে। তো এটাই বলছিল জেঠু। তারপর জেঠুরা খুব ভালো, জেঠুরা আমরা মন্দিরে আসি যখন জেঠুদের সঙ্গে খুব আলোচনা হয়। তো ওদিকে বাড়িতে 14 প্রদীপ হয়তো জ্বালা হচ্ছিল, সেটা ঠিক মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। আর হাসপাতাল থেকে আসার পর মনটাও মানে আমার হাজব্যান্ডে বলছিল যে বাবার শরীরটা খুব একটা মানে ভালো নেই, হাঁটাহাঁটি করতে পারছিল না। তারপর ওদিকে ডাক্তারবাবু আসবে সেই জন্য আমি তাড়াহুড়োও করছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তুমি যতটা পারো তাড়াতাড়ি মানে করো, মায়ের কাজের জন্য দেরি। তারপর এখানে প্রদীপের জন্য তেল কিনে আনছিল একজন কাকু, তো সেই তেলটাই আমি গড়িয়ে দিচ্ছিলাম। তারপর জেঠুদের বলছিলাম যে তোমরা একটা একটা করে প্রদীপ ধরিয়ে দাও। জেঠু বলছিল না, তুমি মা, তুমি যেটাই ধরাবে ছেলের মঙ্গলের জন্য। মানে ওনারা আমাকে নিজের মায়ের মতনই ভাবে, মা ভাবে। তো সেই হিসেবে প্রদীপগুলো একটু ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম। আর জেঠু ছবি তুলতে বলছিল আমার, তো জেঠুদেরও ডেকেছিলাম। তো জেঠু বলল মায়ের ছবি থাকলেই সন্তানরা খুশি হবে, এরকম করে আমাকে বলছিল। আর একটুখানি আসছিল, তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর তারপর জেঠু মোমবাতিটা এনে দিয়েছিল, আমি যে মোমবাতিটা জ্বেলে দিয়ে এসেছিলাম মায়ের কাছে। তো তারপর এক এক করে আমি প্রদীপটাও জ্বেলে দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে মন্দিরে এসে এত শান্তি পাই না, তার মানে কোনো তুলনা হয় না। তো মাকে বললাম যে আমার শ্বশুরমশাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার বাপি মা, ভাই বোন, আমার হাজব্যান্ড সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই কামনাই করে আমি প্রদীপগুলো জ্বেলে দিয়েছিলাম। তো তারপর ওদিকে বনু ফোন করছিল যে একটু তাড়াতাড়ি আয়, মা গিয়ে মা চলে যাবে, রাত্রে থাকবে না। তো সেই মতন করেই আমি তাড়াতাড়ি করে একটু চেষ্টা করছিলাম। তো যেটা যার ভাগ্যে থাকে বলে না, সেটা হয়েই ছাড়ে। তো থ্যাংক ইউ আমাকে এতটা খুশি, এতটা আনন্দ দেওয়ার জন্য ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমার ভাগ্যে সমস্ত কিছু থাকে না, তা সত্ত্বেও এই মা আমার ভাগ্যে সমস্ত কিছু জুটিয়ে দেয়। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কীভাবে কীরকম ক্যামেরাটা করতে, তো সেই মতন করে ক্যামেরা করে দিয়েছিল। তারপর অলরেডি সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিল। তো রেডি হওয়ার পরে আমি ওকে বলছিলাম এটা একটা ফাইনাল লুক দিয়ে দাও। তো এটার জন্য ও ফাইনাল লুকটাই করছিল। তারপর আস্তে আস্তে গিয়ে মায়ের কাছে দিয়ে দিলাম। মাকে আমি আমার মনস্কামনা বললাম যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে পুজো হয়ে গিয়েছিলো, তার আগে প্রসাদও আমি নিয়ে নিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর মা ওরা যেহেতু আছে সবার জন্য একটু করে প্রসাদ আমি নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু রিলস বানানোর জন্য আর একটু ছবি তোলার জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মায়ের সঙ্গে একটু রিলস, একটু ছবি তুমি তুলে দাও। তারপর এই মনস্কামনা পূর্ণ করার পর আমি আবার প্রদীপটা ধরিয়ে ওই থালা মতন রেখে দিয়েছিলাম, আর মোমবাতিটা ওখানে দিয়ে মাকে প্রণাম করেছিলাম। তো জেঠু ওরা বলছিল যে ঠিকই আছে সমস্ত কিছু। এবার তারপর বাড়ি যাব বলে মাকে প্রণাম করেও নিলাম। তারপর সব কিছু হয়ে গেল এখানে, আর ঠাকুরমশাই বলছিল মন্দিরটা বন্ধ করে দেবে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর বনু এসেছিলো, মা এসেছিলো। এক্ষেত্রে এসে দেখি মা বনু বসে আছে, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিল। তারপর ডাক্তার আসছিলো, সেই জন্য ডাক্তারকে সমস্ত কিছু দিয়েছিলাম, আর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম, মাকে খেতে দিয়েছিলাম। আর এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম কালী পূজার দিন যে আগের ব্লগটা ছিল,
তো তোমাদেরকে বলেছিলাম সারাদিন কি কি হয়েছিল। তারপর দেখো কালী পুজো দিতে বেরিয়েছি মা কালীর কাছে। এটা আমাদের বাজারে মায়ের পুজো হয়েছিল, তো সেখানে মাকে পুজো দিলাম আমার শ্বশুরমশাইয়ের নামে। তারপর দেখো এটা আমাদের বাড়ির কালী পুজো। তো বাড়িতে আমরা প্রত্যেক বছর সব ভাই বোন মিলে এই কালী পুজোটা করি। আর এবছর বামন চেঞ্জ হয়ে গিয়েছে, এবছর বামন হয়েছে আমার বোন। তো ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালা হয়, আর সেটা এবছর নাকি বাড়িতে জ্বালা হয়নি কারণ আমি আসিনি বলে, আর সেটা কালী পুজোর দিন জ্বালা হয়েছিল। তো আমরা সবাই একে একে করে একটা একটা করে প্রদীপ জ্বেলে দিয়েছিলাম। আর আমাদের দু বৌদি ও মানে হয়েছে, মানে আমাদের যতজন মেম্বার তার থেকে দুজন বেড়েছে, সরি দুজন নয় 4 জন বেড়েছে। বৌদির মেয়ে হয়েছে, আর বড়দার ঘরে বৌদির, আর আমার কাকুর মেয়ের মেয়ে হয়েছে। তো 14 প্রদীপ 14 জন মিলে আমরা জেলে দিয়েছি। তার মধ্যে দু দাদা বাড়িতে ছিল না, তো তারাও এসেছিল পরে। আর এখানে আমি এসেই বোন আমাকে একটা শাড়ি দিয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। ও তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি বোন এখন পুজো করছে মায়ের পুজো। তো এখানে ভোগ হয়েছিল ওই সুজি আর চিড়ে আর ফল, আর আমি এনেছিলাম আর একটা মিষ্টান্ন, তো সবার জন্য মানে পুজো করার জন্য। তো যে যেরকম পারে পুজো করে। আর এখানে আর কিছু প্রদীপ বাকি ছিল, তো অর্পিতা কিছু প্রদীপ জ্বেলে দিল। তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি মানে কালী পুজোটা করার, সব ভাই বোন যেখানে থাকি না কেন। আমাদের এই ভাইদের কালী পুজো প্রত্যেকটা জিনিস একসঙ্গেই হয়ে থাকে। তারপর দেখো এই শাড়িটা পরেছি, আর ওদিকে মা অর্পিতা বোন, আর এদিকে এই কুচি ও আমার কোলে আসবে বলে মানে শুধু নাচানাচি করছে। তারপর বোন পুজো করলো, আর এদিকে সবাই বসে আছে সুন্দরভাবে, কাকু কাকিমা সবাই, আমার হাজব্যান্ড আর আমার কাকুর মেয়ের হাজব্যান্ড সবাই এভাবে বসেছিলাম। তারপর সবাই একে একে করে প্রণাম করে নিলাম, প্রণাম করে ছবি টবি তুলে দিলাম। সেদিকে কাকু গীতা পাঠ করছে, আর এদিকে বোন সবাইকে প্রণাম করার পর বেলপাতা তুলছে, সবাইকে দিয়ে দিচ্ছে। আমাদের জয়েন্টে থাকার এটাই মহিমা, এটাই মানে যে যেখানে থাকি না কেন একসঙ্গে আছি। আর যেহেতু আমার শ্বশুরমশাই শরীর ভালো নেই, যেহেতু আমি রাতে গিয়ে রাতে ফিরে এসেছি, ওই 8টা নাগাদ বেরিয়েছি, আবার 10:30টার দিকে ঢুকে গেছি। তো এটা ছিল পুরো লুক, আর বাড়ির লুকটা এভাবেই ওরা সাজিয়েছিল। আর এবছর আমি সেরকমভাবে আসতেও পারিনি, সাজাতেও পারিনি। ওদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে, এদিকে জামাইবু ওরা ফটকা ফাটাচ্ছে এভাবেই। তো কেমন লেগেছে লুকটা অবশ্যই জানিও। আমার না এই বাল্বগুলো সাজাতে খুবই ভালো লাগে, কিন্তু এবছর একটাও আলো জ্বালা হয়নি, শুধুমাত্র মোমবাতি জ্বালানো হয়েছিল। তারপর দেখো সবাই মিলে প্রচুর পরিমাণে বাজি ফাটাচ্ছে, আর এটা হচ্ছে জামাইবু ফাটালো, আর আমাকেও একটা দিয়েছিল। এবছর সত্যি কথা বলতে মানে আমি কিছুই কিনিনি, শুধুমাত্র একটা মোমবাতির প্যাকেট ছাড়া। আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর লেগেছে, এটা ছিল মন্দিরের লুক, সবাই মিলে এটা সাজিয়েছিলাম। আর তারপর আমি কিছু রিলস করে নিচ্ছিলাম, যেহেতু খুবই সময় পাই না এখন, মানে অল্প সময় পাই ভিডিওর জন্য, সেই জন্য একটু রিলসও করে নিলাম এখানে। আর বাড়িতে যেভাবে স্বাধীনভাবে পাই সমস্ত কিছু করতে, শ্বশুর বাড়িতে সত্যি কথা আমি পাই না। তো তারপর আমিও এই তুবড়িটা ফাটিয়ে নিলাম। তো বাজি ফাটাতে আমার মানে ভয় লাগে না, আর আমার বোনের তো মানে প্রচুর পরিমাণে বাজি ফাটানোর নেশা, আর আমার দাদার, আর আমার বৌদি খুব ভয় করে বাজি ফাটাতে। আর আমি তার মধ্যে মধ্যবিত্ত আছি, মানে ফাটাই আর ফাটাই না এরকম। আমার হাজব্যান্ডও কিছু ফাটিয়েছিল, ওরা প্রচুর বাজি কিনেছিল, তো সেগুলোর মধ্যেই ফাটিয়েছিলাম কিছু, আর কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার দাদা প্রচুর বাজি ফাটায়, আর ছোটোবেলাতে আমি আমার দাদা মিলে প্রচুর বাজি ফাটিয়েছি। আর তারপর বাপিও বাড়ি চলে এসেছিলো, বাড়ির সব মেম্বারই ছিল। আর এই তুবড়িটা দেখো কত বড়, সব থেকে বড় তুবড়ি ছিল আমাদের এটা, মানে দারুণ হয়েছিল। তারপর আমার মা যে প্রচুর পরিমাণে রংবাতি জ্বালাতে ভালোবাসে, তো আমি একটা রংবাতি ছড়িয়েছিলাম, আর অন্যদিকে শুধু তো বাজি ফটকা ফাটাচ্ছে, আর দাদা বলছিল সাবধানে ফাটাবি, আর আমাকে বলছিল ওই শাড়িটা পরা আছে না, সেই জন্য যে আগুন টাগুন দেখে তোরা ফাটাবি। তারপর দাদা পরে একটা তুবড়ি ফাটালো,
সেটা আগে যে তুবড়িটা দেখিয়েছিলাম সেটার থেকেও অনেক। তারপর এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যে হবে সেই জন্য আর বেশিক্ষণ আমরা এখানে মানে ফাটানি আর করিনি। তো দাদা আর বোন সবাই এরা ফাটাচ্ছিল, বৌদি টৌদি সবাই মিলে, আর সেদিকে জামাইবু রূপা এরকম সবাই ফাটাচ্ছিল। তারপর মা এখানে খাওয়া রেডি করে রেখেছিল, সেই জন্য আর আমি বাড়ি থেকে যাচ্ছিলাম না, ও বারবার ডাকছিল। কী বলতো, বাড়ি এলে না মন চায় না কোথাও যেতে। তো তারপর মা যেহেতু খাওয়ার বেড়েই দিয়েছিল তো চলে গেলাম। রুটি হয়েছিল, ঘুগনি হয়েছিল, মিষ্টি আর দুধ ছিল। তো আমরা একটু খেয়েই বেরিয়ে এসেছি। কেমন লেগেছে ব্লগটা জানি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।